এই যে ৯ তারিখের যে চুক্তিটা, হ্যাঁ ব্যারিস্টার কবির যেটি বলছিলেন যে এটিকে আমি একটু বড় পরিসরে নেই, কিন্তু আপনি ছোট করে যদি উত্তর দিতে পারেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই এবং জুলাই অভ্যুত্থানের একটা বড় জায়গায় কিন্তু এটি ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, সেটির ক্ষেত্রেও যারা আশা জাগানিয়া, অর্থাৎ সামনের দিক থেকে আমাদের ছাত্রদের কথাই তো আমরা বলি, ছাত্র জনতা মিলে সেই জায়গাটা তারা কি বহাল রাখতে পেরেছে কিনা? আপনি বিএনপির কথা আমি বলছি না। এবং একটা বড় রকমের রয়টার্সের একটা প্রতিবেদনের পরে আলোচনা হয়েছে যে নেপালের যে আরএসপি, তারা যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেল, আমাদের তরুণরা কেন পারল না, বা 5 আগস্ট বা তার পরবর্তী 2-3 মাসে যে জনপ্রিয়তা ছিল সেটি হারালো কেন? আধিপত্যবাদের প্রশ্নে যে অবস্থানটা তখন ছিল এখন রাখতে পারলো কিনা? ধন্যবাদ আপনাকে। তার আগে দেখেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা অপ্রাসঙ্গিক করতে চাইছে বলে বিএনপি, অবাক হয়ে দেখবেন রাষ্ট্রপতির ভাষণের মধ্যে হাদির নামটা নাই। অবাক হয়ে দেখবেন যে দুইটা জিনিস বিএনপিকে আপনাদের মাধ্যমে বলি, বিএনপির ভাইরা, হাদি এবং জুলাইকে অপ্রাসঙ্গিক করতে যদি চান তাহলে বাংলাদেশ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আমাদের যুদ্ধ আধিপত্যবাদের বিরুদ্ধে, সেটা যে কোনো ধরনের আধিপত্যবাদ হোক, সেটা মার্কিন সাম্রাজ্যবাদ হোক আর দিল্লির সাম্রাজ্যবাদ হোক। আপনি যখন বিএনপির দিকে ঠেলে দেন, আমি বলছি যে সেই জায়গাটা কি এনসিপি যদি আমরা বলি দল হিসেবে, এনসিপি না, আমি ওই উত্তরে বিরোধী পক্ষ তারা কি আসলে খুব ফোকাস থাকতে পারে? বলে দিচ্ছি শোনেন, হাদির এইগুলো কেন ফোকাস থাকতে পারে দেখেন। আজকের এই ভাষণের মধ্যে জুলাই হত্যার বিচারের কথা নেই, আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ করবে সেই কথা নাই, আজকে শাপলা চত্বরের বিচারের কথা নাই, আজকে 57 জন আর্মি অফিসারের বিচারের কথা নাই, এগুলো কোনো কথাটাই নাই। কেন নাই? এই অ্যাবসলিউট মেজরিটি। কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে অ্যাবসলিউট মেজরিটি দেওয়া হলো? তার পিছনের প্রথম কারণ হলো, দেখেন আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রমাণিত, এটা অ্যাবসলিউটলি প্রমাণ। মানে আপনি 57টা ফাইল রেডি করেছেন না, 57টার জন্য না, আমি তো বলছি সেদিন দেখিয়ে যে সারা পৃথিবীতে কোথায় আছে 11% ভোট আপনি বাতিল করে দিলেন। এবং ওই প্রসঙ্গ আসলে এটা শেষ করতে হবে না, আমি আগে এটা শেষ করিনি। কথা হলো দেখেন, মেজরিটি বিএনপি এসে বারবার কি করছে জানেন? প্রতারণা করছে জাতির সাথে। ভাই ভালো জানেন, রতন ভাই, কারণ 90 সালের কথা আমরা আগে আলোচনা করি। 90 সালে আমি স্কুলের ছাত্র আর ভাই তখন নেতা। তো 90 সালে 3 দলীয় ঐক্য রূপরেখা হয়েছে। 91 সালে এসেই তিনি কিন্তু ওই রূপরেখায় খালি পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছাড়া আর কিছুই বাস্তবায়ন করলেন না। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থার আন্ডারে ভোট করে এসে তিনি তত্ত্বাবধায়ককে ভুলে গেলেন এবং বললেন খায় না মাখে। 96 সালে ধাক্কা দিয়ে 17 দিনের মাথায় তিনি বাধ্য হলেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি করতে, মানতে। তাহলে কি হলো? অ্যাবসলিউট মেজরিটি নিয়ে এসে প্রতিবার কিন্তু রাস্তায় বিএনপিকে পড়ে যেতে হচ্ছে। আপনি আসেন 2006 সালে, 2006 সালে একই কাজ হলো। যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে এই জাজেসদের বয়স বাড়িয়ে দিয়ে আবার একটা টার্মোইল করে সে কিন্তু শান্তিপূর্ণভাবে বিএনপি ক্ষমতা ছাড়তে পারলেন না। তো এই অভিজ্ঞতাটাকে যদি বিএনপি কাজে না লাগায়, এখন আপনি বলছেন ছাত্ররা কেন, কি হলো? ছাত্রদের তো অবশ্যই এই যে গ্লানি, ছাত্ররা এই যে বললেন যে দেখেন কেন স্বতন্ত্র ধারা একটা তৈরি করতে পারলো না, অবশ্যই এটা আমাদের ব্যর্থতা। কেন আমাদের ব্যর্থতা? কারণ এই ব্যর্থতার মধ্যে ছিল কে? খলিল সাহেব। এই ব্যর্থতার মধ্যে কে ছিল? ছাত্ররা। যারা খলিল সাহেবের উপরে আমি বলতেছি, খলিল সাহেব পরিচালিত হল কেন? আপনি তো শপথ নেওয়ার সাথে বললেন যে আমি কোন দলের কোনদিন কোনো পদ নিব না রে ভাই, তত্ত্বাবধায়ক সরকার হওয়ার সময়। 9 তারিখে খলিল সাহেব এটা করলেন। ফেব্রুয়ারি মাসে তারেক জিয়ার সাথে মিটিং এ খলিল সাহেব গেলেন। ভোটের আগে ইন্ডিয়াতে গেলেন কে? খলিল সাহেব। খলিল সাহেবকে পাঠালেন কে? কে পাঠালেন? ওই সরকারের প্রধানকে। এইখানে হচ্ছে ফেব্রুয়ারি, তার নামটা আপনি বলছেন? বলি আপনার বলতেছি, তার নামটা না। এখানে প্রথম কথা হলো আইনগতভাবে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা, তার জন্য আমি বলছিলাম নোবেল পুরস্কার দেওয়া উচিত আমাদের আইন অ্যাডভাইজার, আমাদের আইন অ্যাডভাইজার। কারণ কিন্তু এই খলিল সাহেবের ইয়ের জন্য বিএনপি বিরোধিতাও করেছে না। আজকে তাকে পুরস্কৃত যে আপনি অ্যাবসলিউট মেজরিটি পাবেন, তার জন্য আপনি কি রাষ্ট্রপতিকে কি ছড়াবেন না? এটা তো তার পুরস্কার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর। আজকে আপনি যাই বলেন, ওই যে আরেকদিন বলছিলাম আবার ভিন্ন ব্যাখ্যা না, আমি রাষ্ট্রপতিকে রাজসাক্ষী বানালো, কিন্তু কথা হলো সাথে সাথে এটাও তো হলো যে তারা রাষ্ট্রপতিকে সরাতে পারবে না, এটাও তো তাদের অক্ষমতা প্রকাশ পাইলো। কারণ এটা কি তাদের মানে কাউকে দিয়ে বলা এনাকে বিচারের সামনে আনা যেত না? আমি একটা অল্টারনেটিভ দিলাম যে বিএনপি এই কাজটাও করলেন, কিন্তু এই কাজটা না করলে কি হতো? বিএনপির কোনো ক্ষতি হতো না, লাভ হতো।
সেকেন্ডলি যে কথাটা বলতেছি যে আপনি এই যে কিচেন ক্যাবিনেটের কথা বলেন, রেজওয়ানা আপা যে কথাটা বললেন, এরপরে বোধহয় আর এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা নেই। জনাবের ব্যাখ্যা তো উনি দিয়েছেন ওনার মতো করে। ব্যাখ্যা তো অনেকে অনেক কিছু পরে দেয়, কিন্তু কথাটা যেটা বলছে সেটাই। এবং এই ছাত্রদেরকে ইউনুস সাহেব কিংস পার্টি বানাতে চাইছে, এই বিষয়ে কোনো তো সন্দেহ নাই। আপনি যখন ছাত্রদের চরিত্র হনন করে ফেলে দিয়ে কিংস পার্টি করে ফেলে দিতে চাইছেন, তখন তো তার কি থাকবে না, তার কি সেই এই যে এই কথাটা আপনি পরিষ্কার করে এই কিন্তু আপনি বললেন, বলতেছে পরিষ্কার করে আপনি একটা জিনিস তার প্রমাণ করতে পেলেন গোপালগঞ্জে কেন ছাত্রদেরকে আর্মি দিয়ে সেদিন রেস্কিউ করতে হলো। আজকে আরো দুঃখের বিষয়, আজকে সংসদের সামনে 100 জন ছেলেও ছিল না এনসিপির। কয়জন ছিল? 10-12 জন। আপনার দৈন্যতা তো আপনি প্রকাশ করে দিচ্ছেন। আপনি একবারও কি বিবেচনা করতেছেন এনসিপি আমাকে কেন ইউজ করা হলো সেদিন, আমাকে কেন? এই ধরুন আমি আপনার মাধ্যমে বলতেছি, বিরোধী দল যদি এই নর্মাল পার্লামেন্টে যেখানে জুলাই নিয়ে ওই যে ভাই যেটা বললো তালবাহানা করা হবে, সেই পার্লামেন্টে যদি বসেন, তাহলে এটা জাতির সাথে গাদ্দারি হয়ে যাবে, জুলাইয়ের সাথে গাদ্দারি হয়ে যাবে, হাদির রক্তের সাথে গাদ্দারি হয়ে যাবে। আমার কথা হলো কি, যারা আমরা জুলাইকে করছি, ভাই যেটা বললো, আমরা সবাই কি চাইছি, আর যাতে ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। তাহলে আপনি ফ্যাসিবাদের উৎপত্তি যদি না হতে চায়, আপনি বিএনপিকে মনস্টার হতে দিয়েন না রাস্তায়, তাহলে আমার ফয়সালা হবে। আপনি একদম পরিষ্কার বলে দেন, সংসদে আপনাকে এই সময় দেওয়া আছে 180 দিন, 180 দিনের মধ্যে করবেন, 180 দিন সব সমর্থন পাবেন, 180 দিন আমরা ওয়েট করব। 180 দিনের একদিন পর আপনি যদি এটা না করেন, ফয়সালা হবে রাস্তায়। কারণ রাস্তায় বিএনপি সব সময় দুর্বল, বিএনপি কোনোদিন রাস্তায় টিকতে পারে। আপনার মতো এত জোরালো বক্তব্য তো আমরা দেখলাম না আসলে। এটা আমার বক্তব্য। ধরেন একটা জিনিস, আমি সবার উপরে কি, এদেশে একটা সন্তান, তো এদেশে আমার সন্তানরা বড় হোক, ভালো হোক, এদেশটা ভালো হোক। ভাই যেটা বললো তেলের কথা আর একটু বলেন, আপনি যদি কাতার এলএনজি থেকে নিয়ে আসেন সার, আমার ইরি মৌসুম আসতেছে, আপনারা এখন জরুরি ব্যবস্থা ঘোষণা করে সব দলকে নিয়ে জাতীয় সরকারের মতো আপনারা এখন ক্রান্তিকালীন সময় যাচ্ছে, ভাই আপনি তেল পাবেন না। আর যেটা বললে এটা তো দুঃখের বিষয়, আমি একটা সার্বভৌম জাতীয় যে নাকি ওই ভাষণের শেষে বলছে আমরা কোনো দেশের তাবেদারি করব না। আপনি তো প্রথম যে কথা বললেন সেটা তো শুনলেনই না। আপনি কি ভারতে আমেরিকার কাছে কেন পারমিশন নিবেন? তার মানে আপনি কি তাবেদার একজন তো কোলে চড়ে আপনি ক্ষমতায় আসছেন, যেহেতু আমরা সবাই জানি সেই কোলটা কার। আপনি আবার এই দিল্লির কথা বললেন, মানে এটি কিন্তু আপনার বক্তব্য, এটা একদম নিজস্ব আমার ব্যক্তিগত, এই দেশের সন্তান হিসেবে বলতে। বিরোধী দলের বক্তব্য, বিরোধী দলের বক্তব্য কি হবে তা জানি না, কিন্তু বিরোধী দলের এটাই বক্তব্য হওয়া উচিত, কারণ এটাই মানুষ আশা করছে এবং এই আশাতেই 40% ভোট দেওয়া হয়েছে। আপনি কি ভাবেন যে 40% ভোট সবই জামাত ইসলামের? না, 40% ভোটটা কিসের? দুর্নীতির বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। এবং 40% না, আমি তো বলছি ওনারা মেজরিটি পাইছে, 203টা সিট পেয়ে জামাত ইসলামকে মানুষ জয়যুক্ত করাইছে এই আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ভোট হচ্ছে, মানে আপনি বলছেন আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, আর বাকি ভোটটা মানে কোন ভোটটা? মানে বাকি অংশ যে 60% ভোট আরো যে থাকে, আপনি এবার দেখেন 60% ভোট। এইখানে আবার একটা জিনিস দেখেন, 60% ভোট কিসে পড়ছে? হাতে পড়ছে না, রেফারেন্ডামে পড়ছে না। আপনি দেখেন রেফারেন্ডাম কেন বিএনপি সেদিন মেনে নিল? দেখেন ও আগে কি কথা ছিল যে জুলাই 180 দিন পর অটোমেটিক বাস্তবায়ন হবে। প্রথমে কিন্তু ড্রাফটে তাই ছিল কিনা, যখন বললো যে না রেফারেন্ডামে যাওয়া হবে, রেফারেন্ডামে যদি মানুষ বেশি দেয় তাহলে আমরা সেটা কি করব, মেনে নিব। তাহলে আপনি 60%, 69%কে মেনে নেবেন না 49%কে মেনে নেবেন? আজকে যখন নোট অফ ডিসেন্টের কথা বলছেন, নোট অফ ডিসেন্টের তো ওই 4 কোশ্চিনে আউট। আপনি 69% লোক বলেই দিল নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না, আমরা এই সংস্কারটা অ্যাজ ইট ইজ চাই। বিএনপি আপনি অ্যাবসলিউট মেজরিটি দিয়ে রেফারেন্ডামকে বাদ দিয়ে দিবেন? তাহলে আপনি যদি রেফারেন্ডামকে বাদ দেন তাহলে রেফারেন্ডাম করার দরকার কি ছিল? সেটি আসলে আপনার ঐক্যমত্য কমিশন থেকে ইম্পোজ করা কিনা, মানে যেটি গণভোটের জায়গায় যদি আপনি বলেন, তাহলে আপনি যদি ইম্পোজ করে থাকেন, ভাই আজকে রিট ফাইল করলেন, 13 নভেম্বর পরে রিট ফাইল করলেন না কেন? আজকে যারা যত মনীষীরা এত কথা বলতেছেন, তখনও তো আপনি পিআইএল করতে পারতেন। আমি ৫ম সংশোধন, তার ৫ম সংশোধনী, তার 15 অ্যামেন্ডমেন্ট, সমস্ত অ্যামেন্ডমেন্ট, 13 অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ করিনি আমরা। তা আপনি আজকে কেন, যখন অ্যাবসলিউট মেজরিটি পাইছেন, এখন আমি আবার ওই সেই আগের টিউনে কোর্টের ঘাড়ে বন্দুক রেখে আবার শাসন কাজ চালাবো? এ কাজ তো হবে না।